সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও আমরা অনেকেই আজকে আমাদের চোখ হয়তো টেলিভিশনের পর্দায়, কেননা মার্কিন মূল্যকে কি হচ্ছে সেটা নিয়ে আমরা কম বেশি সবাই একটা চিন্তা এবং উত্তেজনার মধ্যে আছি। প্রতি ক্ষণে ক্ষণে সেখানকার পরিস্থিতি পাল্টাচ্ছে। যাই হোক, সেটা আমাদের বিষয়বস্তু নয়। আমরা আমাদের দেশেই থাকতে চাই, আমরা জাহাজের খবর খুব বেশি এই মুহূর্তে আলোচনায় আনবো না। আপনারা জানেন যে আজকে আমরা কথা বলতে চাই, আমাদের একটা সিরিজ, একটা আলোচনা শুরু হয়েছে এবং প্রতি শুক্রবারই হচ্ছে। আজকে পঞ্চম দিনের মতো আমরা এসছি যে নিরাপদ খাদ্য সহায়ক মনোজগৎ কিভাবে গড়ে তোলা যায় এবং সেখানে শিক্ষার ভূমিকা কি, তাই শিক্ষায় পরিবর্তন। এবং সেই শিরোনামে আমরা পঞ্চম দিনের মতো আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি, সেই আলোচনায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশা করছি। এবং এই আলোচনাটি আপনারা সবাই অংশগ্রহণ করবেন, মতামত দিয়ে অংশগ্রহণ করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদেরকে দিবেন। আমরা সেগুলো সম্প্রচার করবো, আমাদের দর্শকরা, আমাদের বক্তারা নিশ্চয়ই সেগুলো নিয়ে কথা বলবেন। আমরা আজকে আমাদের আজকে এখানে সম্মানিত আলোচক হিসেবে একজনকে পেয়েছি, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। প্রফেসর ডক্টর আব্দুল বায়েস, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের একজন খ্যাতিমান অর্থনীতিবিদ। গ্রামীণ উন্নয়ন নিয়ে তার অনেক গবেষণা রয়েছে। অধ্যাপক ডক্টর আব্দুল বায়েস তিনি আসবেন, এখনো এসে পৌঁছান নাই। তার একটা তিনি আমাদেরকে আগে জানিয়েছিলেন তিনি কয়েক মিনিট বিলম্ব হবে, কিন্তু তিনি চলে আসবেন আমাদের মাঝে। এছাড়াও আলোচক হিসেবে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রফেসর নজরুল ইসলাম। প্রফেসর নজরুল ইসলাম নিজেও একজন গবেষক। তিনি অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ছিলেন, সেখানে অধ্যাপনা করেছেন, গবেষণা করেছেন। এখন বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে গবেষণা করছেন, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিনি সেন্টার অফ এক্সেলেন্স ইন এগ্রি বিজনেস সেটি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন, এবং তার মাধ্যমে আমাদের দেশে একটা এক্সেলেন্স তৈরি করবার একটা প্রয়াস তারের রয়েছে। এই দুজন আলোচককে সাথে নিয়ে দেশের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন তিনি আলোচনা করবেন যে কিভাবে মনোজগতের পরিবর্তন আমাদের আনতে হবে এবং কেন মনোজগতের পরিবর্তন আনার জন্য শিক্ষায় পরিবর্তন আনাটা জরুরি। আমরা এই আলোচনাটা ধারাবাহিকভাবে করছি এই জন্যে যে সুস্পষ্টভাবে কি কি সুপারিশ আমরা করতে চাই, শিক্ষার ঠিক কোন জায়গাটায় আমরা পরিবর্তনটা চাই, সেই পরিবর্তনগুলো, সেই পলিসি, যে থার্স্ট যেটা বলা হয়, বা আমাদের যে চাহিদা, আমরা আমরা ঠিক কোন জায়গাটায় পরিবর্তনটা চাচ্ছি সেইগুলো সুনিশ্চিত করা বা চিহ্নিত করার জন্যই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং বিভিন্ন বক্তাদের অভিমত গুলো নেওয়ার চেষ্টা করছি। দর্শক মন্ডলী, আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আপনারা আমাদের সঙ্গে মতামত শেয়ার করবেন। আমরা চাই যে আপনারা লিখিতভাবে যদি আপনাদের কমেন্টস গুলো দেন, সেই কমেন্টস গুলো আমাদেরকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিতে সহযোগিতা করবে। আমরা সবাই জানি, আমি আবারও বলছি তারপরেও, যে বিসেফ ফাউন্ডেশন একটি নাগরিক সংগঠন। বিসেফ ফাউন্ডেশন নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করার পথে যে বাধাগুলো রয়েছে, আমাদের যে পলিসি বটলনেকস গুলো রয়েছে আমাদের পলিসিতে বা আমাদের অ্যাকশনসে, সেইগুলো জনগণের অংশ হিসেবে, জনগণের পক্ষ থেকে, জনগণের হয়ে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আমাদের একটা কার্যকর সমাধানের দিকে আমরা যেতে পারি। আমরা জানি যে বর্তমান সরকার তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে যে নিরাপদ এবং পুষ্টিকর সমৃদ্ধ খাবার নিশ্চিত করা, কিন্তু শুধু নির্বাচনী ঘোষণায় থাকলেই তো হয় না, তার জন্য কতগুলো অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয়, তার জন্য কাজ করতে হয়, এবং সেখানে আমাদের যে চাহিদা এবং যোগানের মধ্যেকার যে সমন্বয়, ইভেন টোটাল ভ্যালু চেইন, ফুড ভ্যালু চেইনের বিভিন্ন স্তরে স্তরে যে সীমাবদ্ধতা গুলো রয়েছে, যে চ্যালেঞ্জ গুলো রয়েছে, সেগুলোকেও যথাযথভাবে চিহ্নিত করা এবং সেই সমাধানগুলো কি হতে পারে, বিশেষ করে জনগণের দৃষ্টিতে তার সমাধানটা কি হতে পারে, সেগুলো আলোচনা হওয়া দরকার। কারণ নানা মুনির নানা মত রয়েছে, সেগুলো থেকেই হয়তো একটা নির্যাস আমাদের বের করতে হবে। আমরা কোনো একটি একক মতের পক্ষে বা বিপক্ষে নই, আমরা বলছি যে হাজারো মত থেকেই যাতে একটা মত তৈরি হয় সেই চেষ্টাটা আমাদের করতে হবে। যাই হোক দর্শক মন্ডলী, আমি ইচ্ছা করে একটু সময় নিলাম, আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের আজকের সঞ্চালক ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমি তাকে আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্ভবত 22 স্যার এসেছেন। তাহলে পায়েস ভাই এসে গেছেন। আসসালামু আলাইকুম। পায়েস ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন?
জি আচ্ছা, জি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আমরা এই মুহূর্তে মানে একটু আগে একটু শুরু করেছি আমাদের আতর রহমান মিটন আমাদের একটু আজকের আলোচনার বিষয়টা ভূমিকা দিয়েছে, তো আমি আবার ওটা একটু রিপিট করি আপনার জন্য, প্লাস আমাদের যারা সাথে দর্শক মন্ডলী শ্রোতা মন্ডলী থাকেন বা থাকছেন বা ভবিষ্যতে থাকবেন তাদের সুবিধার জন্য আজকের আলোচনাটার সম্বন্ধে আর একটু বলে নেই। যে কথাটা আতর রহমান মিটন শুরুতে বলেছিল, আমি সরি তার আগে আপনার সঙ্গে পরিচয় আমার সবার সঙ্গে পরিচয়টাই করে দেওয়াই ভালো। প্রফেসর ডক্টর আব্দুল বায়েস, উনি মানে ওনার আসলে আমি কিভাবে দিব, আমি ওনার একজন ভক্ত মানুষ, এটা বলতেই হবে আর কি, যে ওনার লেখা আমি খুব দারুণ ভাবে ওনার জ্ঞান এবং লেখালেখি সবকিছুতে আমি খুবই উপভোগ করি। এবং উনি একজন খ্যাতনামা ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, এবং তারও বেশি মনে হয় একজন কৃষি বিশেষজ্ঞ। শব্দটা হয়তো উনি ওনার কৃষি ডিগ্রি নাই, কিন্তু অর্থনীতিবিদ হিসেবে কৃষি নিয়েই কাজ করেছেন, ফলে বাংলাদেশের কৃষির আনাচ কানাচ আমাদের চাইতে ওনার ভালো জানা আছে। আর সেই সাথে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সেটাও আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং উনি যে আজকে আমাদের সঙ্গে সময় করতে পেরেছেন এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর আপনার সঙ্গে আমাদের সঙ্গে আরেকজন প্রফেসর আছেন, প্রফেসর নজরুল ইসলাম। উনি একজন কৃষি অর্থনীতিবিদ। উনি বাংলাদেশে প্রথমে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে চাকরি শুরু করেন, কিন্তু পরবর্তীকালে অস্ট্রেলিয়াতে গিয়ে উনি অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠানটার নাম ভুলে গেছি, কিন্তু ওখানে অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। তো উনি খুবই একজন আমি বিজ্ঞ ব্যক্তি, এবং উনি আমাদের এখন বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এগ্রিকালচার কি বলে চেষ্টা করছেন, উনি নতুন কিছু একটা করার চেষ্টা করছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, ওটার উনি একজন প্রফেসর। এবং সেই সাথে উনি অস্ট্রেলিয়ার কোন একটা বিষয় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ারও উনি একজন ফ্যাকাল্টি। তো এটা দিয়ে আমরা মানে আপনাদের মতো গুণী ব্যক্তিদেরকে পেয়ে আমরা ধন্য। কিন্তু আজকের বিষয়বস্তুটাও খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে বিসেপ ফাউন্ডেশন একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন। এটা ট্র্যাডিশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তো বটেই, কিন্তু ট্র্যাডিশনাল এনজিও নয় আর কি। আমরা একটা নাগরিক সংগঠন হিসেবে বলি। আমরা বাংলাদেশের যে খাদ্যটা যে অখাদ্য হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, অথচ আমাদের কনস্টিটিউশনাল রাইট আছে, সরকার এবং কনস্টিটিউশন দুটাই আমাদের অধিকারকে স্বীকৃত করে নিচ্ছে যে প্রত্যেক নাগরিকেরই নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য পেতে হবে। এবং এই কারণে সরকার এটাকে এতই গুরুত্ব দিয়েছেন যে তারা 2013 সালে নিরাপদ খাদ্য আইন তৈরি করেছেন, এবং তার উপরে সেই আইনটাকে বাস্তবায়নের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি করেছেন। মানে বিষয়টা আসলে সমাজের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে সরকার সেটাকে গুরুত্ব দিয়ে করছেন। তা আমরা দেখছি যে আইন করলে বা আমাদের যাই করি না কেন, এগুলো দিয়ে কাজ হবে না তা নয়, কিন্তু আইন তো রেগুলেশনের জন্য। কিন্তু মানুষের মনের ভিতরে যদি পরিবর্তন না হয়, তার প্রত্যেকের দায়িত্বশীল যদি না হয় যে আমি কতটুকু বিষ দিতে পারবো, কোন বিষ দিতে পারবো, কোন বিষ দেওয়া উচিত নয়, কোন ভেজালটা দেওয়া উচিত নয়, খাবারের মধ্যে কোন রংটা আমার মিশানো উচিত নয়, এবং আমার খাবার পরিবেশন করতে গেলে রেস্টুরেন্টে হোক বা স্ট্রিটে হোক, খাবার পরিবেশন করতে গেলে আমার কিরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমার বসত বাড়িতে স্টোরেজে প্রত্যেকটা জায়গাতেই আসলে আমার খাবারটা নিরাপদ থাকছে না। তো এই যে একটা পরিস্থিতির কারণে আমরা আমাদের চিন্তা যে মানুষের আসলে যদি মনের ভিতরে পরিবর্তন, তার ফিলিংস, তার রেসপন্সিবিলিটি, এই সমস্ত জায়গাতে যদি পরিবর্তন না আসে,
তাহলে পরে তো হবে না। আসলে ওই জায়গাটা গুরুত্বপূর্ণ, এবং যেখান থেকে মরালিটি রেসপন্সিবিলিটি শব্দগুলোর উদ্ভব আসলে। এবং সেই জন্য শিক্ষাটা, আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে একটা পরিবর্তন বা হয়তো প্রয়োজন। আমরা বলছি না যে ওটাই করতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমাদের ধারণাটা করলে সুফল আসতে পারে। আমরা একটা ছোটবেলা থেকে যদি শিখাই, এবং পরবর্তীকালে আমরা যারা বুড়া হচ্ছে আমাদেরকেও যদি শেখার ব্যবস্থা করি, তাহলে পরে হয়তো আমরা এই আমাদের মনোজগতের ভিতরে আমাদের খাদ্যটাকে খাদ্য হিসেবে রাখার যে প্রচেষ্টাটা, সেটা বজায় থাকবে। এইটা হলো, আমরা আপনাদের কাছে অভিমত চাচ্ছি যে আমরা যে বলছি যে আমাদের খাদ্যটাকে নিরাপদ ও পুষ্টিকর করতে, এবং আমাদের যে যে আমাদের যে কনস্টিটিউশনাল রাইট যেটা আছে সেটাকে যদি ঠিক করতে হয়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে। কিন্তু এটাই একমাত্র পথ সেটাও আমরা বলছি না, কিন্তু এটা অনেক কিছু গুরুত্বপূর্ণ পথ বলে আমরা মনে করছি আর কি। এই কারণে আজকে আপনাদের অভিমত আমরা চাচ্ছি। বায়েজ ভাই মাঝে মধ্যে ওনার ইন্টারনেটে মনে হয় ইয়ে করছে, জাহিদ হোসেন আমাদের সঙ্গে আসছেন। উনি একজন বিজ্ঞ ব্যক্তি, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ উনি, এবং দেশের মধ্যে নানানটা, এবং ইভেন পার্লামেন্টেরও উনি একজন উপদেষ্টা। তো সব দিয়ে উনি আমাদের সঙ্গে আছেন, কিন্তু এই মুহূর্তে ছবি দেখছি না, কোনো কারণে গেছে। আমি আগে বায়েজ ভাইয়ের কাছে যেতে চাই, প্রফেসর আব্দুল বায়েজ, ওনার কাছে আগে যেতে চাই যে এই যে আমরা যে বলছি যে মানুষকে যে খাদ্যের নিরাপদতা এইটা এবং পুষ্টিকর রাখতে, উৎপাদন থেকে শুরু করে আমার টেবিলে আমি খাবার আগ পর্যন্ত যে নিরাপদতার বিষয়টা, এইটার সাথে মনোজগৎ, মানুষের মনের ভিতরে যে পরিবর্তনের কথা বলছি, এইটা আপনার কাছে কি মানে ভ্যালু ক্রিয়েট করে? আপনি কিভাবে এটাকে চিন্তা করেন বায়েস ভাই, প্রফেসর বায়েস? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এমন একটা সুন্দর আলোচনায়, আপনার এটা খুব ইন্টারেস্টিং যে ফার অ্যাওয়ে ফ্রম দোজ ফিগারস ফ্যাক্টস, আপনি একটা মনোজাগতিক পরিবর্তন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন। আমি আপনার সাথে একমত যে যতই আমরা আইন করি না কেন, যতই আমরা শাস্তির ধ্যান রাখি না কেন, নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা নির্ভর করবে আমার মাইন্ডসেটটা যদি আমি চেঞ্জ না করতে পারি। এবং এই মাইন্ডসেটটা চেঞ্জ করার দুইটা পথ আছে। নাম্বার ওয়ান, এডুকেশন। নাম্বার টু, অ্যাওয়ারনেস। এই দুইটা যদি থাকে তাহলে হাউস হোল্ড লেভেলে খাদ্যের নিরাপত্তা সম্পর্কে একটা ধারণা দেওয়া যেতে পারে, এবং সেটা যদি আমরা স্কুলের সিলেবাসে বা সামাজিক সংগঠনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যদি আমরা সেই সচেতনতাটা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমরা বেশ কিছু দূর এগিয়ে যেতে পারবো। অন্ততপক্ষে বর্তমানে যে একটা অন্ধকারের মধ্যে আছি, তার থেকে একটু আলোর পথে যেতে হলে আমাদেরকে অবশ্যই শিক্ষা কারিকুলায় আমার এই খাদ্যের নিরাপত্তা সম্পর্কে কিছু বক্তব্য থাকতে হবে, পুষ্টি সংক্রান্ত এবং সমস্ত কিছু। আমার মনে হয় ইদানিং কিছু কিছু প্রবেশ করছে, তবে যেই মাত্রায় প্রবেশ করার দরকার সেটা হচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন, সেটা হলো ফ্রম প্লাস টু প্লেট। এই যে ফুড সিস্টেমসটা বাংলাদেশের, প্রোডাকশন, স্টোরেজ, প্রসেসিং, রিটেইলিং, মার্কেটিং, তারপর আসছে আপনার হাউস হোল্ডে, এই পুরা প্রসেসটাতে কিন্তু যদি সেফটি ভালভ না থাকে, তাহলে আমি যতই মনোজাগতিক পরিবর্তন, যতই আমি সচেতন হই না কেন, ওইটাকে সুরক্ষা দেবার ক্ষমতা আমার নেই। আমি জানি কোন জিনিসটা খেতে হবে, কোন জিনিসটা আমার পুষ্টি বাড়াবে, কিন্তু বাজারে গিয়ে যদি আমি তো কোনো এক্সপার্ট না, ফুড এক্সপার্ট না, আমি একটা সাধারণ ভোক্তা।
আমি আপেল কিনবো, আমি ফ্রুটস কিনবো, ভেজিটেবলস কিনবো, আমি মাছ কিনবো, কিন্তু এই মাছগুলোর ভেতর, ফ্রুটসের ভেতর কি আছে সেটা কিন্তু আমি জানি না। এটা একটা ইনফরমেশন এসিমেট্রি, এবং এই ইনফরমেশন এসিমেট্রির জন্য মার্কেটে অনেক ফেলিউর হয়, মার্কেটে অনেক ডিসঅর্ডার হয়। আমাদের দেশও, ইভেন কি পাশ্চাত্যের দেশও, এই যে ইনফরমেশন এসিমেট্রি, যে ভোক্তা জানে না এটার মান কি, এটার কোয়ালিটি কি, সেটা নানা ধরনের জটিলতা সৃষ্টি করে, এবং আমাদের দেশে তো অবশ্যই করছে। আমরা জানি না যে আমরা যে আম খাচ্ছি, আমরা যে চাল খাচ্ছি, সেটাতে আর্সেনিকের কিছু ইয়ে আছে কিনা, আমের মধ্যে কোনো কিছু আছে কিনা, কেমিক্যালস আছে কিনা। সুতরাং এই যে ফুড সিস্টেমটা, এই ফুড সিস্টেমটা মনিটরিং করার দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকার একটা বড় ভূমিকা রাখতে পারে বাই ইনক্লুডিং দি healthy diet teachings lessons in school level, and also keeping a sharp watch on the food system at large. বাংলাদেশে দুটোই কাজ করছে না। এখনো মাঝে মধ্যে বাজার ড্রাইভ দেওয়া হয়, কিন্তু এগুলো নামটা বসে, এগুলো কোনো, আর যে আইনের অভাব নাই বাংলাদেশে, আমার মনে যথেষ্ট আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়নটা নাই। আমাদের মতো, যেটা আপনি বলছেন আপনার এনজিও, বা মনে করেন আমি একজন অধ্যাপক হিসাবে আমি যেটা মনে করি, আমরা কিছু মনোজাগতিক পরিবর্তনের পক্ষে আমরা কিছু কাজ করতে পারি, কিন্তু বাকিটা ফুড সিস্টেমে, সেখানে কাদেরকে, অনেক অ্যাক্টর, ওখানে অনেক অভিনেতা আছে, হ্যাঁ, প্রডিউসার আছে, প্রসেসর আছে, সেই প্রসেসরের মধ্যে আবার সাব প্রসেসর আছে, রিটেলার আছে, সেখানে নানা ধরনের আছে। ওখানে আমরা কার মনোজাগতিক পরিবর্তনটা সেটা আমি বুঝি না। আপনার আমি মনে করি যে আগামী প্রজন্মে খুব বাল্যকাল থেকে যাচ্ছে, খুবই দর্শক মন্ডলী, আসলে প্রফেসর বাইসের আসলে সংযোগের কোনো ইয়ে হচ্ছে, তবে উনি হয়তো এসে ফেরত চলে আসবেন, ওনার আলাপটা আমরা আবার শুনবো। তো যতক্ষণ পর্যন্ত উনি ফেরত না আসছেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রফেসর নজরুল ইসলাম সাহেব, ওনার কাছে আগে একটু শুনে আসি। আমরা গত সপ্তাহে টিম জাহিদের অনেক কথা শুনেছিলাম, আজকে ওনার কথাটাও আবারও শুনবো, আবার কথাগুলো। কিন্তু প্রফেসর নজরুল ইসলাম ভাইস সাহেব যদি যোগ দেন তাহলে আমি, আচ্ছা, ওনার মানে সমস্যা। প্রফেসর নজরুল, আমার যে মূল প্রশ্নটা কিন্তু আমি যেটা বাইস সাহেবকে করেছিলাম, আমি তোমাকেও, বাইস ভাই আপনি এখন হ্যালো বাইস ভাই আছেন? বাইস ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? প্রফেসর নজরুল ইসলাম, জয়নাল ভাই, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন নাকি? আপনি তাহলে কন্টিনিউ করুন। শুনতে পাচ্ছেন আমাকে? না, আমি শুনতে পাচ্ছি। আমি আবার আলোচনাটা আপনার শেষের দিকে তোমাকে 1 মিনিট 1.5 মিনিট আমরা শুনতে পাই নাই, কিন্তু আমি শুধু একটু খেই ধরে দেই। আপনি, জি শুনতে পাই। আপনি শুনতে পাচ্ছেন না? আপনি শুনতে পাচ্ছেন? আমাদের কথাটা ওনার কাছে একটু পরেই পড়ছে। হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদেরকে একটু মেহেরবানি করে বলেন, আপনি বলেন কিছুটা শুনতে পেয়েছেন কিনা? জি, হ্যাঁ, অনেকটাই শুনতে পেয়েছি। জাস্ট শেষের দিকে আপনি ওই আইনের প্রয়োগের খুব ভাইব্রেশন হয়। কথাটা যেটা বলতে চেয়েছে, পরিবর্তন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আমি মনে করি যে আমরা সেই ক্ষেত্রে আমরা কিছু ইনপুট হয়তো
দিতে পারবো। আমার একটা প্রশ্ন আপনার কাছে, একটা প্রশ্ন, শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে প্রশ্ন যে আপনি যে এত অ্যাক্টর বললেন, একটা তো হলো গিয়ে মানে উৎপাদন থেকে আরম্ভ করে উৎপাদনের আগেও আছে, যে উৎপাদনের আগে ধরেন যারা ব্যবসায়ী আছেন, যারা এই পেস্টিসাইড বিজনেস করেন, হার্বিসাইড ব্যবসা করেন, এরাও এক ধরনের, এরাও আছে প্রি প্রোডাকশন নিয়েছে, প্রোডাকশন থেকে প্রসেসিং নানান কিছু দিয়ে ভোক্তা পর্যন্ত আসছে। আপনি আমাকে বলেন, এদেরকে প্রত্যেকটার জায়গাতে প্রত্যেকেরই কি মনোজগতের পরিবর্তন দরকার নাই, যে আমি যে কাজটা করতেছি আমি সঠিক কাজ করতেছি কিনা, আমি যে কাজ, এই কাজটা আমার করা উচিত না, এটা আমার একটা দায়িত্ববোধ আছে, আমার নৈতিকতা আছে, আমি এইটাকে, এই মনোজগতের পরিবর্তন কি সবার জন্যই দরকার না? মনোজগতের পরিবর্তন সবার জন্য দরকার। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের সত্য কথা বলতে হবে, ছোটবেলা থেকে শুনে আসছি সত্য কথা বললে আমরা অনেক জীবনে প্রতিষ্ঠা লাভ করব, কিন্তু বাস্তবে এসে আমরা দেখছি যে মানুষ বেশিরভাগই মিথ্যা কথাই বলে এবং বাস্তবে উন্নতিও। আমরা খুবই বায়েজ ভাইয়ের আসলে এই সাভার বেশি দূর তো না, ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বেশি দূরে না, অথচ এই অবস্থা। মিথ্যা কথা বলে ওখানে যেটা মেইন ফ্যাক্টর সেটা হলো যে রাষ্ট্রের ভূমি, আমি মানে এটা রাষ্ট্রের ভূমিকা আছে, কিন্তু রাষ্ট্র তো আমার প্রত্যেকটা নাগরিকের কে পুলিশই করতে পারবে না। প্রত্যেক নাগরিককে কি করতেছে পুলিশই করতে পারবে না। ফলে আমি যদি আমার নিজের পুলিশ না হই, আমার নিজের বিবেককে যদি নিয়ন্ত্রণ না করি, তাহলে পরে রাষ্ট্র কতটুকু করতে পারবে? আমরা প্রফেসর নজরুল ইসলামের কাছে যাই, যে আমাদের আলোচনাটা আপনি শুনছেন, এই ব্যাপারে আপনার বক্তব্য আপাতত এই জায়গাটা পর্যন্তই। আমরা এরপরেই আসলে যেতে চাই আসলে কি করা উচিত, মানে এক্স্যাক্টলি স্ট্র্যাটেজিক অ্যাকশনের কথা নিয়ে আলোচনা করব একটু। আর আপনি একটু আগে চলে যেতে চেয়েছেন, ততক্ষণ পর্যন্ত মিটন একটু বায়েজ ভাইয়ের সঙ্গে টেলিফোন করে ওনাকে একটু সমস্যাটা একটু বুঝিয়ে বলা দরকার। নজরুল ইসলাম সাহেব, আপনি একটু বলেন যে আমাদের যে মূল প্রশ্নটা, যে আমরা মনোজগতের পরিবর্তন, আমাদের যে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ইত্যাদি নিয়ে, এবং এখন যে কথাটা যে আমরা কি শুধু কি স্কুলের ছাত্রদের কথাই বলছি নাকি আমাদের সবার মনোজগতের পরিবর্তনের কথা বলছি, ইত্যাদি, কোন জায়গাটায় আপনার কি ধারণা? ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন। এবং এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম, এই অনুষ্ঠান, যে মনোজগতের পরিবর্তন এবং শিক্ষা ব্যবস্থায় কি ধরনের উন্নয়ন করা যায় আর কি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য অ্যাসিওর করতে পারি আমাদের জনগণের মধ্যে, এবং সেটা অ্যাসিওর করতে গেলে পরে আমার নিজেকে আমি ভোক্তা হিসাবে আমি নিশ্চিত হব যে আমার খাদ্যটা পুষ্টিকর এবং নিরাপদ, এবং একটা সবার মধ্যে একটা আস্থা নিয়ে আসবে আর কি। সেইটাই আমাদের উদ্দেশ্য আর কি। সেই উদ্দেশ্যটা কিভাবে হাসিল করতে পারি, সেইটা আমরা কিভাবে হাসিল করতে পারি, সেই জিনিসটা আমরা আলোচনা করছি এখানে। আমি প্রফেসর আবুল বায়েস সঙ্গে একেবারে পুরোপুরি একমত, এবং আমি আজকে খুবই লাকি যে ওনার সাথে আমি পরিচিত হতে পারছি, ওনার সাথে ওনার লেখা এবং পাবলিকেশনের মাধ্যমে আমার পরিচিতি। এবং আমি শুধু একটু বলে রাখতে চাই যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির ডায়নামিক্স অফ রুরাল ডেভেলপমেন্ট কোর্স নিচ্ছি। ওনার এই টেক্সট বুকটা কিন্তু আমি আমার মাস্টার্স লেভেলে আমি একটা ওয়ান অফ দি রিডিং ম্যাটেরিয়াল হিসেবে দেখাচ্ছি। আমি এটা ওনাকে দেখালাম আর কি। আরেকটা হচ্ছে যে আমি মাহবুব হোসেন ভাইকে খুব মিস করছি। আমি ওনাকে আমি লাস্ট ওনার সাথে দেখা হয়েছিল 2006 সালে গোল্ড কোস্টে ইন্টারন্যাশনাল এগ্রিকালচার ইকোনমিক্স কনফারেন্সে আর কি। তো ওনাকে স্মরণ করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি আমার খুবই খুব প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন আর কি, আমি যখন ইরিতে ছিলাম। উনিও একজন, আমিও একজন, কমন ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ ওনাকে মাগফিরাত করেন।
যাই হোক, আজকে অনেক সুযোগ হলো আমি ওনার সাথে পরিচিত হওয়ার আর কি, হয়তো আরো যোগাযোগ হবে এই সূত্রে আর কি। যাই হোক, আমি যেটা প্রশ্ন আমাদের যেটা বলছিলাম যে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য করতে গেলে আমাদের মনোজগতের যেটা পরিবর্তন আর কি, এই মনোজগতের পরিবর্তনটা অবশ্যই এটা শর্ট রান আর লং রান একটা এফেক্ট আছে। আমরা যেটা এই ফুড সিস্টেমটা কিন্তু খুবই কমপ্লেক্স সিস্টেম আর কি, এটা প্রোডাকশন টু কনজাম্পশনে যেতে গেলে পারে এটার মধ্যে বহু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, এবং এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজে যারা পার্টিসিপেন্টস আর কি, তারা যদি ওই যে যেটা আমাদের প্রফেসর বায়াস বললেন যে ইনফরমেশন অ্যাসিমেট্রি, যেটা ইনফরমেশন অ্যাসিমেট্রি যদি থাকে তাহলে ট্রানজাকশন কস্ট খুব হাই হয় আর কি। ট্রানজাকশন কস্টটা হাই হলেই এই সব কিছু ভেঙে পড়ে আর কি। এবং অবভিয়াসলি যদি আমরা এটার যে কি বলবো এটাকে ইনডাইরেক্ট কস্ট গুলো যদি ক্যালকুলেট করি, ডাইরেক্ট কস্ট তো আছে, ইনডাইরেক্ট কস্ট গুলো ক্যালকুলেট করি দেখো হিউজ আর কি। এবং যদি আমরা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে যদি আমরা সেটা এই সরকারি হোক বা প্রাইভেটলি যদি খরচ করি, সেটা হচ্ছে তাতে রিটার্নটা বোথ ইন ট্রানজেক্টিভ ভ্যালু অথবা মানে একটা যদি কি বলবো এটাকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে হিউজ হবে আর কি। এখন মনোযোগের পরিবর্তনটা আমরা করবো কিভাবে, এটাকে আমি এইভাবে দেখি আর কি। সেটা হচ্ছে যে আমরা স্কুল পর্যায়ে যেটা করব একেবারে মানে যেখান থেকে গোড়া থেকে সেটা করবো, সেটা একটা লং রান এফেক্ট আসবে। লং রান একটা জেনারেশন তৈরি করা, এটা সেই জেনারেশন তৈরি করতে গেলে তাদের মধ্যে একটা মন্ত্র মতো শিখানো দরকার। আমরা ছোটবেলায় ছড়া পড়তাম আর কি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই এরকম ধরনের একটা ছড়া পড়তাম। তারপরে আমরা পড়াশোনা যাতে সকালে উঠি আমি মনে মনে বলি চিরদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মন গুরুজনে, এই ধরনের যে ছড়া কবিতা পড়তাম। আমি জানি না এখন সেই ধরনের আছে কিনা, আমরা তো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারের দিকে আমরা চলে গেছি আর কি। এই টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এটা এন্ড হাফ অ্যাবাভ দ্য স্কাই, এই দিকে কিন্তু আমাদের মনোজগৎটা চলে গেছে। আরেকটা মনোজগৎ যেটা চলে গেছে সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের মধ্যে এই জিনিসটা খুবই ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, যেটাকে বলছি যে এই যে ট্যাবস আর মোবাইল ফোন আর কি বাচ্চাদেরকে দিয়ে বসে রাখছে, কিন্তু ওইখানে তারা শিক্ষার সোর্সটা কিন্তু ওখান থেকে পাচ্ছে, কিন্তু ওইখানে বেশিরভাগই কার্টুন, যে কার্টুনের মধ্যে মোটিভেশনাল কিছু আছে কিনা আমি জানি না, তো আমি পাইও না। তো এখন আমি জাস্ট অস্ট্রেলিয়ার যে সেটা আমি একটু তুলনা করি স্কুল এডুকেশনের সাথে, যদি আমি একটু তুলনা করি আর কি, সেখানে কিন্তু এই বাচ্চাদেরকে এটিকেট ম্যানার্স এবং বিহেভিয়ারটা এটা এবং এথিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু এটা বাচ্চা থেকেই শেখানো হয়, খুবই খেলার ছলে কিন্তু ওরা শিখে। যেমন বলেন ব্যবহারিক দিকটা যেটা বলি সেটা হচ্ছে যে যখন একটা বাচ্চাকে কোনো চকলেট টিচার কিংবা কেউ দেয় আর কি, তখন দেওয়ার সময় কিন্তু বাচ্চাকে বলছে থ্যাংক ইউ, মানে ধন্যবাদ, বাচ্চাকে দিয়েও বলতেছে ধন্যবাদ, তার মানে থ্যাংক ইউটা উত্তরে জবাব দিতে হবে, সেই জিনিসটা কিন্তু একটা তার মনোজগতের মধ্যে একটা প্রোগ্রাম করে দেওয়া হচ্ছে আর কি। তো আমাদের বাংলাদেশে এই ধরনের একটা ব্যাপার আছে যেটা করা দরকার। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল ইকোনমিক ক্লাসেস অফ গ্রুপস আছে আর কি। আমরা এই নিরাপদ খাদ্যটা বলছি, পারিপার্শ্বিকতা এনভায়রনমেন্টও কিন্তু একটা ব্যাপার আছে, যে এই নিরাপদ খাদ্য আমার পরিবেশের কারণেই কিন্তু অনেক সময় নিরাপদ করে রাখতে পারতেছি না, আমরা পারছি না আর কি। আমাদের প্রাকৃতিক ব্যাপারটা তো অবশ্যই আছে, বন্যা ইত্যাদি প্রাকৃতিক ব্যবস্থা যেটা পলিউটেড হয়ে যায়, সেইখানে পলিউশনের মধ্যেই আমরা আমাদের মানে গোড়াতে যে প্রোডাকশনটা করছি সেই প্রোডাকশনটাও কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কন্টামিনেশন, আমরা এখানেও কিন্তু নিরাপদের ব্যাপার আছে। আমি ডেলিভারিটলি যদি অ্যাডাল্ট্রেট করি আর কি, সেটা হচ্ছে আমার মনোজগতের পরিবর্তনটা, কিন্তু আমার কন্টামিনেশনটা কনসিয়াস মাইন্ডে হতে পারে, সাবকনসিয়াস মাইন্ডে হতে পারে আর কি, যে কন্টামিনেশন। এখন বাসেদ ভাই বললেন আর কি, সেটা হচ্ছে যে সরকার একটা নীতিমালা তৈরি করবে এবং করা আছেও, সেই নীতিমালাটা বাস্তবায়ন হতে হবে। এই বাস্তবায়নের কাঠামোটাতে যারা আমাদের প্রয়োগকারী যারা মেশিনারিজ গুলো আছে আর কি, সেইখানে আমাদের ইনস্টিটিউশন বলতে আমি বলছি পলিটিক্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল ইনস্টিটিউশন, হাউ এফেক্টিভ দে আর। এই সোশ্যাল ইনস্টিটিউশন এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে এই ধরনের জাগরণটা আছে কিনা। আমাদের দেশে যে রাজনীতিবিদরা যারা আছেন আর কি, তারা তো বেশিরভাগই পাবলিক নিয়ে ডিল করেন। আমাদের মনে হয় যে এই জাগরণটা এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে তাদের মধ্যে যদি এই জাগরণটা নেওয়া যায় আর কি, এবং সেটাকে যদি মানে এই মানে একটা নাটক কিংবা শিল্প এদিক দিয়েও যদি একটা তৈরি করা যায়,
তাহলে আমাদের এই ধরনের জাগরণটা পাবলিক লেভেলে আমরা নিয়ে যেতে পারি। শিক্ষা তো অবশ্যই আছে, এই শিক্ষাটা থেকে আমরা ট্রেনিং এবং এডুকেশন ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট স্তরে আমরা এটা নিয়ে যেতে পারি। মানে এটা পরিষ্কার হচ্ছে যে আমাদের মনোজগতের যদি পরিবর্তন, খাদ্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের জন্য দরকার লাগে, এটা একটা যেটা আপনাদের দুজন থেকে আমরা এখন বুঝতেছি এবং আগেও যেগুলো আলোচনা হয়েছিল এবং সাথে আমাদের যারা এখানে সঙ্গে আছেন তাদের আলোচনা, তাদের থেকেও দেখছি আমি যে আপনারা সবাই বলছেন যে আসলে এটা শুধু এক জায়গায় করলে হবে না, মানে ছাত্রদের করলে হচ্ছে না, কিন্তু সব সমাজের সর্বত্রই। আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে, ভারত থেকে নানা জন কিছু আমাদের শ্রোতা আছেন, তাদের আমাদের একজন জিয়াউদ্দিন বাবলু চিরদিন থাকেন, উনি বলতেন বাড়িতে সচেতনতা বাড়ার সাথে বাবা মায়ের একসাথে বলছে বাচ্চাদের সাহায্য করছি অনলাইন পরীক্ষায়, হাইরে অনলাইন ইত্যাদি নানান। এটা একটা পরিবারের ভূমিকার কথা বলা হচ্ছে। তারপরে জামাল সাহেব বলছেন শিক্ষানীতি প্রণয়নকারীদের মনোজগতের পরিবর্তন না হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা কঠিন। পলাশ সরকার উনি বলেছেন মনোজগতের পরিবর্তনে পরিবারের ভূমিকা কতটুকু, এটা। এবং সবচেয়ে যেটা মানে জামাল উদ্দিন সাহেব আবার বলছেন শিক্ষা ব্যবস্থায় অভিভাবকগণের ভূমিকা দেখে দেখে স্ক্রিপ্ট পড়ার মতোই মনে হয়। এই যে জায়গাটা আসলে আমাদের, যে আমরা প্রথমে ভাবছিলাম আমরা শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করবো এবং আজকের বিষয়বস্তু শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন। এখন শিক্ষা ব্যবস্থার বিশদ আসলে সেটাও একটা ব্যাখ্যা দরকার, যে আমাদের পরিবর্তন আনতে গেলে তো সবারই দরকার, কারণ প্রত্যেকটা লোকের ভিতরে সমাজের কল্যাণ। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি কি যেন ভালো হয়ে চলি, ভাই বলতেন সদা সত্য কথা বলিব। এই যে মনের ভিতরে বাচ্চাদের একটা ফাউন্ডেশন তৈরি করে দেওয়া হয়, যদি সেটা পরবর্তীকালে সমাজে সেইটাকে ওয়েলবিং, সমাজের কল্যাণের জন্য যদি পরিবর্তন করে মানে ইয়ে করে যায়, তাহলে আসলে তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং সেই সাথে যে এই চিন্তাটা ওয়েলবিং এর, কিন্তু সেই সাথে দায়িত্বটাও যদি আসতে হবে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা লোকেরই, কারণ ওই ছাত্রটাই কিন্তু একদিন ফরিয়া হবে, ওই ছাত্রটাই একদিন এগ্রো প্রসেসর হবে, ওই ছাত্রটাই একদিন রেস্টুরেন্টের মালিক হবে বা আরেকটা হবে। এই যে নানানটা জায়গায়, তো কিন্তু এটার ফাউন্ডেশনটা একটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনেই করছি। ভাইস ভাই আপনার কাছে তখন আমরা যান্ত্রিক ত্রুটির কারণে চলে গেছিলাম, আপনি কাইন্ডলি এটাতে আরেকটু যদি আপনার যোগ করা থাকে এবং কি করে করব আমাদের একটু সেটা নিয়ে একটু কাইন্ডলি যদি বলেন, যে আমরা শিক্ষাবিদ হিসেবে আপনি কি মনে করেন যে আমাদের একটা ছাত্র, যুব সমাজ, প্রফেসর, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, সবার মনোজগতে এবং যারা নীতি তৈরি করেন, রাষ্ট্রীয় নীতি, সমাজের নীতি তৈরি করেন, সবার মধ্যে যদি মনোজগতের পরিবর্তন আনতে হয় তাহলে আমরা কি করে করব, অ্যাকশন স্টেপস গুলা কি আমাদের হওয়া উচিত? ধন্যবাদ। প্রথমত আমি বলতে চাই যে আসলে মনোজাগতিক পরিবর্তন, এটার পজিটিভ সাইডও আছে, একটা নেগেটিভ সাইডও আছে। আমরা কিন্তু ছোটবেলা থেকে নজরুল সাহেব যেটা বললেন, নজরুল ইসলাম সাহেব যেটাকে বললেন, ওই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে এই গাড়ি ঘোড়া চড়া মানে কিন্তু রিচ ফুড খাওয়া। আমাদের ছোটবেলা থেকে লক্ষ্য থাকে বড় হয়ে মুরগি খাবো, ফ্রাইড চিকেন খাবো, বিরিয়ানি খাবো, এগুলোই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য। তাহলে মনোজাগতিক পরিবর্তন কিন্তু আমরা ছোটবেলার থেকে একটা রং সাইডে দিয়ে দিচ্ছি কিন্তু তাকে। সে কিন্তু কোনোদিনও আশা করে না সে গুড়া মাছ খাবে, সে লিফি ভেজিটেবলস খাবে। সেই জন্যই পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা এডুকেশনের সিলেবাসে এবং বাচ্চাদেরকে যথেষ্টভাবে দেওয়া উচিত, এটার মধ্যে আমার কোনো দ্বিমত নাই। এবং আমি মনে করি যে এটা পুষ্টি এবং খাদ্যের নিরাপত্তা জনিত যত ইয়া আছে এগুলো একটা ছোটবেলা থেকেই দেওয়া উচিত। এখন কথা হলো শিক্ষা, আবার যদি মনোজগতের পরিবর্তন নিয়ে, আমি কিন্তু এক জায়গায় থাকছি না। আমি শিশু, আমি আবার ছাত্র, তারপর বয়স্ক, আমি আবার ব্যবসায়ী। এই শিক্ষিত লোকটাই আবার ব্যবসায়ী হয়েছে এবং সেখানে করতে গিয়ে আমি ছল চাতুরির আশ্রয় নিচ্ছি এবং খাদ্য বিষাক্ত।
এইখানে কিন্তু আমি যে পয়েন্টটা বারবার বলতে চাই যে একটা অন বিহাফ অফ দি স্টেট যদি কমিটেড না হয় যে আমি নিরাপদ খাদ্য নিশ্চিত করবই করব, যে কোনো অ্যাট এনি কস্ট উইদাউট এনি পলিটিক্যাল ইয়ে, তাহলে কিন্তু এটা সম্ভব না। এটা সম্ভব না। যদি রাষ্ট্র এরকম কমিটেড হয়, পলিটিশিয়ানস কমিটেড হয়, তার একদিকে তো বাচ্চাদের লেখাপড়া শুধু না, সেখানে সিলেবাসে না, আস্তে আস্তে সে প্রোডাকশনে তুমি কি কি ফার্টিলাইজার ব্যবহার করছো, কতটুকু করতে পারবে, অপটিমাল কতটুকু ডোজ কতটুকু, তারপর প্রসেসিং এ তুমি বিভিন্ন পর্যায়ে যে সেটা বা খাদ্য নিরাপদ নিয়ে অত উদ্গ্রীব নাই কেন, উদ্বিগ্ন নয় কেন? কারণ ওখানে রাষ্ট্রের কাঠামোতে এই খাদ্য নষ্ট করা বা কোনো কিছু করার বিরুদ্ধে যে শাস্তিটা, সেই শাস্তিটা ভয়ানক। সেই তুলনায় কিন্তু আমাদের দেশের শাস্তিটা খুবই একটা লঘু শাস্তি। আমাদের ইকোনমিক্সে আমরা প্রায় বলি পিপুল রেসপন্ড টু ইনসেন্টিভস। মানুষ সবসময় উৎসাহে সাড়া দেয়। সেই উৎসাহটা পজিটিভ হতে পারে, আবার উৎসাহটা নেগেটিভ হতে পারে। তো আপনি যদি এক্সাম্পলারি পানিশমেন্ট দেন, তাহলে সে ওই নেগেটিভ কাজটা করতে দুইবার চিন্তা করবে। আর যদি আপনি তাকে একটা ছোট্ট, সে ফরমালিন মিশাইছে, সুতরাং আপনি তাকে 25,000 টাকা 50,000 টাকা ফাইন করে দিলেন, এটাতে তার কিন্তু আরো ইনসেন্টিভ বাড়বে এগুলো করার। আর যদি আপনি ওখানেই তাকে বন্ধ করে দেন, তোমার ব্যবসা বন্ধ এবং তুমি কোনোদিন ট্রেড লাইসেন্স পাবে না, যেগুলো বিদেশে হয়। যাই হোক, আমাদের দেশে এইটা কিন্তু একটা মাল্টি স্টোরিয়েড বিল্ডিং, বহুতল বিশিষ্ট দালান। এই যে খাদ্যের নিরাপত্তা, এটা তো শুরু থেকে প্রোডাকশন আছে, বিভিন্ন পর্যায়ে আছে। তারপর যে আমরা যে আপনার লেখাপড়ার মাধ্যমে একজন শিক্ষক হিসেবে আমি বলতে পারি যে আমি যদি আজকাল প্রাইমারি স্কুলে থাকতাম, তাহলে আমি প্রথমেই এই আজকালকার যুগে যে খাদ্যের যে নিরাপত্তা, এই বিষয়গুলো আমি শিক্ষা দিতাম এবং সিলেবাসে আমি এটা রাখতাম। তারপর আমি যদি প্রশাসক হইতাম, তাহলে আমি দেখতাম যে আমার ডিস্ট্রিক্টে বা আমার এলাকায় কারা এসব খাদ্য নিয়ে ইয়ে করে, নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তার মধ্যে হুমকি কারা। এবং সবশেষে আমি যদি দেশের একজন রাজনীতিবিদ, তাহলে আমি পার্লামেন্টও এটা নিয়ে আলোচনা করতাম খাদ্য নিরাপত্তার জন্য। আমি মনে করি যে আমার মনোজাগতিক দরকার, কিন্তু এটা কিন্তু একটা শুধু কেবল স্কুলে হইলে চলবে না। এটা প্রায় ওই স্কুলের ছাত্রী একসময় ব্যবসায়ী হয়, সেই স্কুলের ছাত্রী একসময় ভোক্তা হয়, সেই একসময় আবার। তো প্রত্যেক তার ম্যাক্সিমাইজেশন প্রিন্সিপালের ভিত্তিতে বিভিন্ন কাজগুলো করে। এবং এখানে যদি কঠিন সরকার না থাকে, রাষ্ট্র কাঠামো না থাকে, যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না খাদ্যের মাধ্যমে, সেখানে কিন্তু আমাদের কোনো প্রচেষ্টাই সফল হবে না। তাই মনে করি সরকারের এক উচিত, প্রথমত উচিত সিলেবাসে এডুকেশনে টু এডুকেট পিপল, এবং এনজিওদেরকে তাদের, বাংলাদেশে প্রচুর এনজিও আছে, তারাও এরকম অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারে ঘরে ঘরে গিয়ে। আর একটা হলো টোটাল প্লে, সেই মনিটরিং এবং যে ইমপ্লিমেন্টেশন অফ রুলস এন্ড রেগুলেশন করা উচিত। জি জি জি, আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে আপনি যে বলেছেন যে আমাদের সিলেবাসের, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথা বলতেছি, ওখানে সিলেবাস থেকেই হয়তো শুরু করা উচিত। এবং সেইখানে গার্জিয়ানদেরকেও আপনি বলছেন যে যারা বড় আছে তাদের ভিতরেও শিক্ষা দেওয়া দরকার, এবং সেই কাজটা আমাদের যে এনজিও বা নানান কিছু আছে তাদেরকে দিয়ে আমরা পরিবারদেরকে, অভিভাবকদেরকেও আসলে শিক্ষা চেঞ্জ, তাদের মনোজগতের পরিবর্তন আনতে পারি বা শিক্ষা দিতে পারি। ফলে শিক্ষা ব্যবস্থাটা শুধু স্কুলের কারিকুলামের মধ্যেই থাকছে না, স্কুলের কারিকুলামের বাইরেও যাচ্ছে, সেটার আপনি ইঙ্গিত দিয়েছেন। এবং সেই সাথে সরকারের যে কমিটমেন্ট এবং তার ভূমিকাটা, সেটাও আপনি খুবই জোরে সোরে আসলে বলেছেন। এবং আসলেই সরকার তো একটা আমাদের সমাজের, আমাদের জাতির একটা নেতৃত্ব দিচ্ছে, ফলে সেই হিসেবে সরকারের ভূমিকাটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না, সেটা থাকতে হবে। আমি একটু টিম জাহিদের কাছে আসতে চাই। টিম জাহিদ, আপনি এই বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথা বলতেছি, এই শিক্ষা, এই যে এই আলোচনাগুলা বা আপনার নিজস্ব চিন্তায় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনটা নিয়ে আপনি আসলে কি চিন্তা করছেন এবং কি করা উচিত আমাদের, সেটা সম্বন্ধে আপনার বিভিন্ন আপনার অভিজ্ঞতাটা বা আপনার মতামত।
অনেক ধন্যবাদ। এবং আমি খুব মনোযোগ দিয়ে অধ্যাপক বাইসের কথা শুনছিলাম। উনি দুটো কথা বলছেন, একটা হলো যে শিক্ষা, আরেকটি হলো সচেতনতা। একেবারে ওনার মানে আলাপের শুরুতে বলেছেন শিক্ষা, এবং আরেকটি হলো সচেতন। শুধু শিক্ষা দিলে যেমন সচেতন বা মানুষ সচেতন হয় না, আবার কিছু সচেতনতা আছে যেটাকে গণ পর্যায়ে নিয়ে যেতে হবে, গণসচেতন থাকা। কারণ এখানে শুধুমাত্র মানে বিদ্যালয়ে বা পরিবেশে কোন একটা শিক্ষা দিলেই যে কার্যকর হবে এমন কোনো কথা নেই। আবার এটাও আছে, ধরেন যে বিদ্যালয়ে 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 পার্থক্য আছে, কলেজ বিভিন্ন কলেজের পার্থক্য আছে। আপনি আপনি আমি এখানে জানি না এই নাম ধরে বললে পরে এটা ঠিক হবে কি হবে না, তবে বলা বললে তার একটা স্বীকৃতি থাকে। যেমন আপনার নটরডেমে পড়া ছাত্র বা নটরডেমের পরিবেশ এবং ঢাকা কলেজের পরিবেশ, দুটো পরিবেশের ভিতরে একটা পার্থক্য আছে। আপনি বিহেভিয়ার প্যাটার্নের ভিতরে দু রকমের, শিক্ষকদের মধ্যে দু রকমের দিবেন। সেন্ট জোসেফ এবং আপনার ঢাকা ল্যাবরেটরি স্কুলের মধ্যে তফাৎ আছে, রেজাল্ট দুই পক্ষই ভালো করে, কিন্তু এই যে গ্রুমিং যে প্রসেসটা, এই গ্রুমিং প্রসেসের মধ্যে কিছু পার্থক্য আছে, যেই কারণে নামগুলো আলাদা হয়েছে এবং একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে উঠে এসেছে। এখন যদি আমরা পড়াই তাহলে কি হয়, আমরা যদি পশ্চিমা আপনার এই একেবারে নার্সারি বা প্রাইমারি লেভেলে যে স্কুলগুলোকে, সেগুলোকে বাচ্চাদেরকে প্রথমেই কয়েকটা জিনিস শেখানো হয় বেসিক। তার ভিতরে একটা হলো ট্রাফিক রুলস, তুমি রাস্তার কোন পাশ দিয়ে যাবে, তুমি রাস্তা কিভাবে ক্রস করবে, তুমি একজন, যেটা প্রফেসর নজরুল ইসলাম বলছিলেন যে কিভাবে মানুষকে সম্বোধন করতে হয়, কিভাবে এই যে বিহেভিয়ারের প্যাটার্নের জায়গাগুলোতে যেভাবে আস্তে আস্তে চেঞ্জ আনতে হয়, সেই প্র্যাকটিসের জায়গাটা নাই। আমরা আসলে সমস্যা হচ্ছে কি, আমিও একেবারে মানে এটি পঠন একটি প্রণালীর ভিতরে আনার পক্ষে আমিও আমি মনে করি যে এটা এটা বিদ্যালয়ে পড়ানো উচিত। কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে শুধু নম্বর পাওয়ার জন্য পরীক্ষার শেষে, বছরের শেষে পরীক্ষা দিয়ে নম্বর পাওয়ার একটা প্রতিযোগিতা আছে, ওখানে শেখা বা এটা আত্মস্থ করার বা এটার অনুশীলন করার কোনো জায়গা নাই। আমার ভয়টা হচ্ছে ওখানে। কাজে আমি বলবো যে সমাধান নিশ্চয়ই আমাদেরকে খুঁজে পেতে হবে। সমাধানটা কি? এটি স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে কি হতে পারে যে ইমিডিয়েটলি যেখানে যেখানে এটা করা সম্ভব, এটি একটা ব্যাপক প্রচার করা দরকার, প্রচার করতেই হবে, না হলে মানুষের মধ্যে একটা সচেতনতা আসবে না। এটি বিদ্যালয়ের কোন একটা পর্যায়ে, যেটা 1-এ হোক, ক্লাস 3-তে হোক, ক্লাস 5-এ হোক, ক্লাস 8-এ হোক, কোন একটা জায়গাতে বা মানে এটা এটা শুরু করতে হবে আমাদের, এবং এটা ইমিডিয়েটলি শুরু করতে দরকার। এটা খুব সংক্ষিপ্ত, খুব ছোট আকারেই আসতে পারে, একেবারে বেসিক পর্যায়ে যেতে পারে। আমরা যেমন পার্সোনাল হাইজিনের কথা আমরা স্কুলে পড়ি, আমরা যেমন স্কুলে আপনার এই হাত ধোয়া দিবস পালন করি, হাত ধোয়ার প্রতিযোগিতা করি, এবং হাত ধোয়া নিয়ে প্রচার করি, এবং এটা বিদ্যালয় ভিত্তিক। ঠিক তেমনি ভাবে নিরাপদ খাদ্যের বিষয়টিও একেবারে বিদ্যালয় থেকে এইভাবে একটা কারিকুলাম এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদেরকে নিয়ে আসবে। আবার আরেকটি জিনিসও আছে, যেমন আমি দুটো উদাহরণ, প্রচার এবং কিছু রোল মডেলের দরকার। প্রচারটা কি, ধরুন আজকে এখন এই সম্ভবত আজ রাতের পরে ইলিশ ধরার উপরে যে নিয়ন্ত্রণটি ছিল এটি তুলে নেওয়া হবে। এটি বেশ কয়েক বছর আগে থেকে চালু হয়েছে, এবং এটা একটা সাংঘাতিক পজিটিভ রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা বাজারে দেখতে পাচ্ছি, আমরা মাছের আকারে দেখতে পাচ্ছি, এবং ধরার সংখ্যাতে দেখতে পাচ্ছি। এটি কিন্তু ক্লাসে পড়ায়। এটি সরকারের একটা দায়বদ্ধতার জায়গা থেকে এটা করা হচ্ছে। সরকারকে বোঝানো হয়েছে যে তুমি যদি এটা না করো তাহলে এই যে রিসোর্সটি, এই রিসোর্সটি একটা ক্রাইসিস হবে, এবং এটা আর থাকবে না, অথবা এটা খুব দুষ্প্রাপ্য একটি জিনিস হয়ে যাবে। এবং এটা হয়তো সঠিক সময়ে সঠিক ব্যক্তিবর্গকে বোঝানো গিয়েছিল, একটি রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে নিয়ে আসা গেছিল, যেই কারণে এটি বাস্তবায়িত হচ্ছে। এর 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 ভুল ভ্রান্তি, এর কষ্ট দুঃখ এগুলো যেগুলো আছে সেগুলো হ্যাঁ জাল পুড়িয়ে ফেলা হয়েছে অনেক সময়, অনেক ইয়ে করে, হ্যাঁ সেগুলো আছে, কোনোটা সঙ্গত কারণেই করেছে, কোনোটা সঠিক।
আরেকটি হলো অ্যাসিড সন্ত্রাস। এক সময়ে অ্যাসিড সন্ত্রাস এত ব্যাপকভাবে হয়েছিল যে সরকারকে একটা কঠোর অবস্থানে যেতে হয়েছে, এটি আইন করতে হয়েছে এবং শাস্তি দিতে হয়েছে, এবং দেখা গেছে যে সোর্সে এটাকে বন্ধ করা, যে যেখানে কোন রকমের কোন নিয়ম নীতি ছাড়া অ্যাসিড বিক্রি হতো সেই বিক্রিটা বন্ধ করা হয়েছে। এখন আমি বলি নিরাপদ খাদ্যের জায়গাটা আমরা কি বলি, আমি বললাম যে একটি হলো একেবারে মানে আপনার 3টা পর্যায়ে আমরা করতে পারি। এটা হলো শর্ট, মিডিয়াম এবং লং টার্মে। আমরা শর্ট টার্মে বলতে যে কোনো কথা নেই, একটা ব্যাপক প্রচার শুরু করতে, এবং কোনো একটা ক্লাসে এটা আমাদেরকে এখন চালু করতেই হবে। কোনো মানে আমরা আর এটা উই ক্যানট বি কমপ্লেসেন্ট। এটি এমন একটি ব্যাপার যেটি নিয়ে আমরা আর মানে এটাকে আর ইগনোর করতে, এটা শুরু করতে হবে। এটা কালকে শুরু হলে আরো ভালো। মধ্যম মেয়াদী কি, এটা এখন দেখতে হবে যে আমাদের কিছু ট্রায়াল এবং ইয়ের মধ্যে যেতে হবে, যে কোন জায়গাটায় কোন মেথডটা ফলো করলে, কোন টিচিং মেথডটা ফলো করলে, কোন ইয়েটা করলে পরে আমরা এটা ইফেক্টিভ একটা রেজাল্ট পাবো। এটার জন্য আই বিলিভ যে there is a need for a research। এটা একটা ট্রায়াল দিতে হবে এবং এটা রিসার্চ করে ইমিডিয়েট ধরেন যে 1 বছর 1.5 বছরের মধ্যে মিড টার্ম একটা কিছু একটা আমাদেরকে বের করে আনতে হবে। একই সাথে যে কমপ্লায়েন্সের জায়গাগুলো আছে, যারা উৎপাদক, যারা পরিবেশক, যারা সাপ্লাই চেইনের ভিতরে যেখানে যেখানে কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারটা আছে, সরকারকে প্রত্যেকের পিছু পিছু দৌড়ানোর দরকার নেই। দেয়ার আর স্টেশনস, পয়েন্টস, যেখানে চেক করলে পরেই আমি বুঝতে পারবো যে বাকিগুলো কি আছে। এই জায়গাটি করতে দীর্ঘমেয়াদীতে আমাদেরকে এটা এখন উচ্চ শিক্ষা পর্যায়ে কিভাবে আমরা এটাকে নিয়ে আসবো, আমরা কি করে হিউম্যান রিসোর্স ডেভেলপ করব, আমরা কি করে এই ধরনের এক্সপার্ট তৈরি করব যারা ল্যাব গুলোতে আমরা কাজ করবে, যারা আমাদের এই আপনার আমরা যেটা বলছি কর্মী, যারা প্রোডাকশনের সঙ্গে জড়িত থাকবে, সেই মানুষগুলোর দুটোই তার মনোজগতের পরিবর্তন এবং তার ব্যবহারিক আচার আচরণের পরিবর্তন এবং দায়বদ্ধতা, সবগুলো মিলিয়ে ডক্টর জায়েদ যেটা বললেন, সবগুলো মিলিয়ে ডক্টর জায়েদ যেটা বললেন সেটি হচ্ছে যে সবকিছুর উপরে হলো যে একটি রাজনৈতিক কমিটমেন্ট থাকবে। পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এর কোনোটাই আমরা, কাজেই এইগুলো আমাদের যেমন হতে থাকবে একই সাথে পলিটিক্যাল লেভেলে। আরেকবার আপনার কাছে হয়তো আর শেষ করার আগে সংক্ষেপে আমরা রাজি হয়েছিলাম প্রফেসর নজরুল ইসলামকে এইরকম একটা সময় ছেড়ে দিতে, কিন্তু আমার ভাব থেকে মনেই হচ্ছে যে উনি খুবই আগ্রহান্বিত আছেন আমাদের সঙ্গে আরেকটু সময় থাকতে, আমরা খুশি হব। আমি আসলে একটা কলের অপেক্ষায় আছি, কল আসলে ওকে চলে যেতে হবে আর কি, অস্ট্রেলিয়া থেকে একটা কলে মিটিংয়ে যোগ দিতে হবে। আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনাকে ছেড়ে দেব। যদি আমি যতক্ষণ পর্যন্ত কল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আছি আর ঠিক আছে, ততক্ষণ থাকেন। কিন্তু আপনি আমাদেরকে কাইন্ডলি একটু বলেন এই বিষয়টার উপরেই, যে আমরা যদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথা বলছি, সেই জায়গাটায় আমাদের কি পরিবর্তন আনা দরকার, কিভাবে আনা দরকার, কার কি করণীয়, সেটা সম্বন্ধে একটু আপনার কথাটা বলবেন কিনা। এটা শিক্ষা আমাদের বাংলাদেশে তো আমি যতটুকু জানি আমাদের শিক্ষা বোর্ড আছে আর কি, প্রত্যেক শিক্ষা বোর্ড আছে স্কুল লেভেল থেকে, তারপরে তো আমি বিশেষ করে বলছি যে প্রাইমারি এবং সেকেন্ডারি এবং টারশিয়ারি ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপরে তো বিশ্ববিদ্যালয় চলে গেল। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় অটোনমাসলি তাদের মতো শিক্ষা ব্যবস্থাগুলো প্রদান করেন আর কি। তো ওই যে শিক্ষা বোর্ড গুলো যেটা আছে সেখানে যদি সিলেবাসের মধ্যে এই ধরনের একটা যারা পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য কিভাবে বাচ্চাদের মানে মনোজগতে প্রবেশ করে, এই ধরনের কিছু কি বলবো এটাকে ছড়া কবিতা ইত্যাদির মাধ্যমে যদি তাদেরকে পাঠ এবং পঠনের ব্যবস্থা করানো যায় আর কি, তাহলে ওইখান থেকে শুরু হতে পারে আর কি। তাদের ব্যবহারিক দিকটা তুলে ধরতে হবে। যেমন আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ দিই যে কিভাবে আমাদের অ্যাটিটিউডটা গ্রো করে আর কি। আমি একটা জাস্ট সুষ্ঠু উদাহরণ দিয়ে একটা ব্যক্তিগত ভাবে যে জিনিসটা হয়েছে আর কি সেটা বলছি আর কি। সেটা হচ্ছে যে কোন এক সময় আমাদের পারিবারিক সদস্যদেরকে নিয়ে আমি সখীপুরে আনসার ক্যাম্পে গেছিলাম একটা পিকনিক করতে, বেশ কয়েক বছর আগে আর কি। পরিবেশটা খুব সুন্দর, ছিমছাম এবং সুন্দর করে। তারপরে খাওয়া দাওয়া যখন হলো, আমাদের পরিবারেরই সব ইয়াং ছেলেপেলেগুলো এই যে খাবার প্লেট গুলো যত্র ছুঁড়ে ফেলা শুরু করলো আর কি। যত ছুঁড়ে ফেলা শুরু করলো, সেটা আমি বললাম যে তোমরা এটা কি করছো, বিন আছে সবকিছু সেখানে ফেলো না কেন? উত্তরটা হলো, কেন আমরা পয়সা দিছি না?
তারা পরিষ্কার করবে, লোক আছে না পরিষ্কার করবে। এই যে অ্যাটিটিউডটা আর কি, দিস অ্যাটিটিউড মাস্ট বি চেঞ্জ। এইটা চেঞ্জ করতে গেলে পরে ওই অনেকে যে মতামত দিয়েছেন তারা বলছে যে পরিবার থেকে শিক্ষা করা ফ্যামিলির মধ্যে থেকে আসতে হবে। সুতরাং প্যারেন্টসহুড থেকে এবং শিক্ষা, বা যেটা আপনি ইনস্টিটিউশনাল কথা বললেন, ওই প্রত্যেকটা স্কুলের শিক্ষক-শিক্ষয়িত্রীদেরকেও এই জিনিসটাকে ট্রেনিং দিতে হবে। তারা কিভাবে বাচ্চাদেরকে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করবে, সেখান থেকে একটা অ্যাটিটিউড এবং বিহেভিয়ার, এটা যে পড়া যে ভালো না, এই জিনিসটা মানে যখন প্র্যাকটিসে পরিণত হবে, তার ব্যবহারের মধ্যে একটা ইনবিল্ট হয়ে যাবে আর কি, তখনই কিন্তু এটা আস্তে আস্তে এটাই সমাজের দিকে চলে যাবে। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের স্কুল আছে, যেটা আমাদের জাহিদ হোসেন বললেন যে ওই একটা স্কুল এবং ইনস্টিটিউশন এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টটাও অনেক সময় এই যে শিক্ষাবিদদের উপরে প্রভাব ফেলে আর কি। সুতরাং সেই পরিবেশটা সৃষ্টি করার জন্য এটা একটা কি বলবো, একটা নির্দেশনামূলক এবং একটা মনোজগৎ পরিবর্তনের জন্য শিক্ষক শিক্ষয়িত্রী সবাইকে সেইভাবে চলতে হবে। এর জন্য যারা নলেজেবল এই ক্ষেত্রে, কি করলে খাবার নষ্ট হবে না, কি করলে খাবার নিরাপদ থাকবে, আমার পার্সোনালি আমার কি ধরনের ব্যবহার করতে হবে, যারা এক্সপার্ট আছে তারা যদি সুন্দরভাবে একটা প্রচারণা কিংবা লিফলেট কিংবা কিছু যদি তাদের হাতে তুলে দেওয়া যায় এবং একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা যদি মানে পাঠ্য বইয়ের মধ্যে যদি সেগুলো তুলে ধরা যায়, তাহলে আমার মনে হয় যে একটা জেনারেশন তৈরি হতে পারে আর কি। এবং এই জেনারেশন হতে গেলে বেশি সময় কিন্তু দরকার নাই। মানে আপনি যদি জাস্ট 5-6 বছর থেকে 10 বছরের একটা জেনারেশন তৈরি করতে পারেন, আজকে 5 বছরের যারা বয়স তারা 15 বছরের প্র্যাকটিক্যাল লাইফে চলে আসবে। সুতরাং তারাই তখন সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা আমার মনে হয়, আমি আরেকটা এক্সাম্পল দেই। আমরা যেটা দেখি, আমরা বাইরে যেভাবে ঘোরাফেরা করি, আমরা যখনই বাংলাদেশের ক্যান্টনমেন্ট এলাকায় ভিতরে যাই তখনই কিন্তু আমরা খুব ডিসিপ্লিন হয়ে চলি। তো কেন হয়? কারণ ওইখানের যে নিয়ম নীতিগুলো যেটা আছে, দ্যাট মাস্ট বি ফলোড, এবং না হলে ব্যতিক্রম। সেই ধরনেরই একটা মানে আমার মনে হয় যে সবার মধ্যে যদি ওই ধরনের একটা প্রিন্সিপাল এবং প্রয়োগকারী সংস্থাগুলো সেইভাবে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে এটা খুবই সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানে ব্যবহারিক দিক। কিন্তু কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, যে আমার কি আইন প্রয়োগটাই গুরুত্বপূর্ণ, না আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার, আমার সেই জায়গাটা দায়িত্বশীলতা, সেই জায়গাটা পরিবর্তনটা বেশি গুরুত্বপূর্ণ? এই যে ক্যান্টনমেন্টের ভিতরে যে পরিবর্তন একরকমের বিহেভ করতেছি আর বাইরে আর একরকম বিহেভ করতেছি, এইটা কি শুধুই কি আইন প্রয়োগের জন্য, নাকি আমার নিজস্ব বিহেভিয়ারাল প্যাটার্নের কারণে? কোন জায়গাটা আসলে শিক্ষা ব্যবস্থার ভিতরেই আসবে, নাকি আইনটা প্রয়োগের মাধ্যমেই আসবে? আইনটা তো আমি মনে করি আইনটা তো একটা কাঠামো, একটা গাইডেন্স তো থাকতেই হবে, একটা গাইডেন্স থাকতে হবে। কতটুকু সেই গাইডেন্স যদি না থাকে তাহলে তো সব মানে কোনো ডিরেকশনলেস হবে। সেই গাইডেন্সটা থাকতে হবে, সেসব গাইডেন্সের জন্য প্রয়োগ থাকে আর কি। সেই প্রয়োগ করতে গেলে পরে আমি কতটুকু প্রয়োগ করতেছি, কতটুকু প্রয়োগ করতে পারবো না, এবং এটা মনিটরিংটা করতে হবে। মনিটরিংটা যারা প্রয়োগ করবে তাদের উপরে অনেকটা নির্ভর করতেছে। যখন আমরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসলাম তখনই বলি যে আচ্ছা এখানে তো আর কিছু করার নেই, আমরা আইন ভাঙলেই কি না ভাঙলেই কি। এই ধরনের যে অ্যাটিটিউড মন থাকে, হ্যাঁ, সেই জন্যই এটা আমাদের দরকার আর কি, যে মানে ইররেসপেক্টিভ অফ ক্যান্টনমেন্ট আর নন ক্যান্টনমেন্ট, আমি জাস্ট বোঝাতে চাচ্ছি, যেটাকে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি, যে আমাকে ওইভাবে কন্ট্রোল হতে চলতে হবে আর কি। হ্যাঁ, সেইভাবে চললে তখন এই কথাটা হলো এইখানেই, যে আমাকে প্রত্যেকটা আমার চাল চলনে, আমার যে চলাফেরার ভিতরে, আমার বিহেভিয়ারের ভিতরে আমি কি করব না করব, তার ভিতরে একটা কন্ট্রোল, নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণটা শুধু যে আইনের দ্বারাই সম্ভব তা নয়, আমার নিজের বিবেকও আমাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের কথাটা ওইখানে, শিক্ষাটা আসলে কি আমার খালি আইন মানা শেখাবে, নাকি আইনটা কি মানতে বলতেছে সেটা আমি নিজে নিজে মানার চেষ্টা করব, সেটাই মানে শেখাবে? সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রফেসর বায়েজ, আপনার কাছে আমরা এই জায়গাটায়, আপনিও নিজেও বলছেন সরকারের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, বারবারই বলেছেন। এইটার ভিতরে আসলে ব্যালেন্সটা কি? এই যে প্রফেসর নজরুল ইসলাম বললেন যে আমি ক্যান্টনমেন্টে গেলে একটা বিহেভিয়ার, আর ক্যান্টনমেন্টের বাইরে আর একটা বিহেভিয়ার, এই যে আমাদের ভিতরে যে একটা বৈপরীত্য, এইটার পরিবর্তন কিভাবে আনতে পারি? কারণ মানে মনোজগতের পরিবর্তনটা তো ওই জন্য বলছে, রেজা বলেছে যে আমার ব্যবহারের স্থায়ী পরিবর্তন, ক্যান্টনমেন্ট একটা করবো আর বাইরে করব, সেই জায়গাটায় আমরা আনতে গেলে আমার শিক্ষা ব্যবস্থায় কি করার দরকার? না, একটা তো কথা হলো
ক্যান্টনমেন্ট আর বাইরের যে আমার দুই ধরনের ব্যবহার, অ্যাকচুয়ালি মানুষ তার সামনে যে পরিবেশটা পরিস্থিতি আছে সেই অনুযায়ী সে ব্যবহারটা করে। ক্যান্টনমেন্টে গেলে সে দেখে সেখানে স্ট্রিক্ট রুলস, সেখানে আপনি কোনো রুল ফ্লাউট করতে পারবেন না, সুতরাং আপনাকে ওখানে সে কিন্তু মেনে চলছে। বাইরে এসে দেখছে সে রুল ফ্লাউট করলো, তার কোনো পানিশমেন্ট নাই, কিন্তু ক্যান্টনমেন্টে যদি আপনি আইন ভঙ্গ করেন আপনার পানিশমেন্ট আছে। সুতরাং গেমটা সবার জন্য তো সমান হচ্ছে না, সব জায়গায় সমান হচ্ছে না। আমরা যারা সিভিলিয়ান তারা এক ধরনের কাঠামোতে চলতেছি, সেখানে আমরা নানা ধরনের বাচ্চা, কিন্তু আমাদের কোনো পানিশমেন্ট ওরকম হয় না যে থেকে আমরা শিখতে পারি। কিন্তু ক্যান্টনমেন্টে যদি একই ধরনের অপরাধ করে তাহলে কিন্তু তার ভালো পানিশমেন্ট আছে। যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে রাষ্ট্র যদি এক হয়, আপনার যদি শিক্ষা ব্যবস্থা এক হয়, তাহলে সমস্ত কারিকুলাম এক হওয়া উচিত এবং সমস্ত শিক্ষাই কিন্তু আপনার এরকম নিরাপদ খাদ্যের কথা বলা উচিত। মুশকিল হলো আমাদের যে ট্রেডিশনালি আমরা যেসব শিক্ষা পেয়ে আসছি সেগুলা একটাও নিরাপদ খাদ্যের সহায়ক নয়। কারণ আমরা ট্রেডিশনালি শিখে আসছি যে আমরা একদিন ডিগ্রি করবো, আমরা একদিন বড় লোক হবো, আমরা ভালো ভালো খাবো। এবং আমাদের সংস্কৃতি, আপনি কিন্তু একটা জিনিস আবার এই আলোচনা আনেননি, সেটা হলো আমাদের যে সাংস্কৃতিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য, এটাও কিন্তু অনেকদেরকে আপনার খাদ্য নিরাপত্তার দিকে ঠেলে দেয়। আপনি যদি আমাদের মেনুগুলো দেখেন খাদ্যের বিভিন্ন অনুষ্ঠানে, যেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন না, আপনাকে অবশ্যই আপনার মেয়ের বিয়েতে বিরিয়ানি করতে হবে, রিচ দিতে হবে, ওখানে তো আপনি ছোট মাছ আর ভেজিটেবলস দিলে হবে না। আমাদেরকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যটাও কিন্তু কিছুটা এই খাদ্য নিরাপত্তাহীনতার জন্য দায়ী। এগুলাকে যদি আপনি মোকাবেলা করতে হয়, যেটা নজরুল ইসলাম সাহেব বলছেন এবং জাহিদ হোসেন সাহেব বলছেন, আমি মনে করি যে একেবারে প্রাইমারি লেভেল থেকে এই জেনারেশনকে প্রাইমারি লেভেল থেকে আপনার পুষ্টি এবং খাদ্যের বিভিন্ন জ্ঞান তাকে দিতে হবে। যেখানে অ্যাওয়ারনেসের কথাটা আসছে, অ্যাওয়ারনেস আমি বলতে চাই যারা স্কুলে নাই তাদের জন্য, যারা বাইরে আছে এনজিওর মাধ্যমে তাদেরকে লিফলেট দিয়ে কিংবা ব্লক সুপারভাইজারদেরকে দিয়ে তাদেরকে কিন্তু আপনি বা হেলথ ওয়ার্কারদের দিকে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারেন। আর শিক্ষাটা হচ্ছে যে কোনটার ফুড কিরকম, হ্যাঁ, ফুড মানি ইটিং ডাজ নট মিন আপনার খাইলে স্বাস্থ্য ভালো হবে এমন কোনো কথা নাই। সুতরাং ওই যে ওখানে এটা একটা শিক্ষার ব্যবস্থা স্কুল লেভেলে। আর এইদিকে এসে আমি মনে করি যখন আপনার আইনের মাধ্যমে, যেটা এক্সাম্পল দিলেন জাহিদ সাহেব, যে এসিড নিক্ষেপের এবং হয়তো বা ভবিষ্যতে হয়তো ধর্ষণের ক্ষেত্রে এরকম হতে পারে এখন যে আইন হয়েছে, আমি মনে করি যে আপনি যদি কঠোর আইনের শাসন অনুসরণ না করেন খাদ্য নিরাপত্তার জন্য, তাহলে আমার যতই আপনি অ্যাওয়ারনেস সৃষ্টি করেন না কেন কোনো লাভ হবে না। কারণ আমি তো আর হোটেলে গিয়ে আমি বুঝবো না কোনটা সে কোথায় রান্না করছে, সে কি মরা মুরগির মাংস দিচ্ছে, এগুলো তো আমার টেস্ট করার কোনো যন্ত্র নাই, কিন্তু এগুলো টেস্ট করার যন্ত্র রাষ্ট্রের কাছে আছে। সুতরাং আমি মনে করি কমিটেড যদি হয় পলিটিশিয়ানরা, তাহলে একদিকে বাচ্চাদের সিলেবাসে এগুলো ঢুকবে পুষ্টি এবং স্বাস্থ্য জ্ঞান, আরেকদিকে হলো যে দেশে যদি কেউ এগুলোর বিরুদ্ধে কাজ করে তাহলে তাকে এমন শাস্তি দেওয়া হবে যাতে কোনোদিন আর কেউ খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো খেলা না খেলা পারে। এখন কোনটা আগে কোনটা পরে এটা আসলে আসলে মানে আসলেই মানে এটা একটা বড় প্রশ্ন, কোনটা আগে আর পরে, কিন্তু বিশাল একটা পিকচার আছে। দুইটা দিতে পারে দুইটা। আপনি যদি এডুকেশন সিস্টেম না, আমি বলছি যে এডুকেশন সিলেবাস সিস্টেম তো আরো বড় কথা, এডুকেশন সিস্টেম কি হওয়া উচিত না উচিত। আমি মনে করি যে সেটা মাদ্রাসা হোক, সেটা একটা কিন্ডারগার্টেন হোক, সেটা একটা প্রাইমারি স্কুল হোক, গভর্নমেন্টের বা পাবলিক প্রাইভেট, ওখানে যেন শিশুরা জানে যে আসলে কোন কোন খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কি কি পরিবেশে আমাদের খাবার দাবার খাওয়া উচিত। তারপর আপনি তো রাষ্ট্রের দায়িত্ব আছে পার্লামেন্টের মাধ্যমে আইন করা, যে যদি কেউ খাদ্য নিরাপত্তার সাথে যদি কেউ করে ফাজলামো করে, কেউ যদি রাফ প্লে করে, তাহলে সরকার আম্পায়ার হিসেবে এবং রেফারি হিসেবে। ঠিক আছে, কিন্তু আপনাকে একটু মানে করি যে যে এই যে আপনি বললেন যে প্রাইমারি স্কুলের কথা বলছেন, হাই স্কুলের কথা উল্লেখ করলেন না, কলেজের কথা উল্লেখ করলেন না, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র আছে, তার সেখানে শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করলেন না কেন? আমি করলাম এই জন্য, আমার কিন্তু যত মূল্যবোধ আজ আমার মধ্যে যতটুকুই আছে তার অধিকাংশটাই আমি প্রাইমারি স্কুল থেকে পেয়ে আসছি।
তারপর ওই সকালবেলা কায়দা পড়ছে, আলিফলাম পড়ছে, হুজুরের কাছে কিছু, ওখান থেকেও কিন্তু আমি কিছু পাইছি, বাবা মার কাছ থেকে পেয়েছি। কলেজে ইউনিভার্সিটিতে কোনো মূল্যবোধই আমি ওরকম একটা পাই না, কারণ পরিবেশটাই হলো অন্যরকম। ঠিক আছে, কাজে আমার মধ্যে যদি আপনি যদি খুব শক্ত ভিত গাড়তে চান, সেটা করতে হবে সেই প্রাইমারি স্কুলে। এখন অনার্স লেভেলে গিয়ে যদি আপনি বলেন তুমি এটা, ও ফাস্ট ফুডের পেছনে থাকবে, কিন্তু ও যদি এটা যাই না আসে যে ফাস্ট ফুড ইজ নট দি মেইন ফুড, তাহলে সে কিন্তু এটার দিকে বেশি যাবে না। সেই জন্য আমি প্রাইমারিতে ওই যেটা নজরুল ইসলাম সাহেব বল, জেনারেশন যদি আপনি সৃষ্টি করতে চান তাহলে ইয়ে হবে। আর আরেকটা কিন্তু আপনার, সরি আমি বেশি টাইম নিচ্ছি, আরেকটা কিন্তু আমাদের শিক্ষা যেটা বলছেন, আমরা কিন্তু দুই ধরনের শিক্ষা আমরা পাচ্ছি, একটা হলো বাই ফোর্স আর একটা হলো বাই চয়েস। ওকে, বাই ফোর্স কিন্তু আমরা আজকাল খুব শিক্ষিত হচ্ছি এই খাদ্য নিরাপত্তা নিয়ে, কারণ আমার ডায়াবেটিস, কারো হার্ট, কারো ইয়ে, আমরা এমনি বইটাই প্রচুর ঘাটতেছি, কিন্তু দিস ইজ বাই ফোর্স। আর বাই চয়েস না, আমি আসলেই আমি কিন্তু খাদ্য নিরাপত্তার জন্য উদ্গ্রীব, সেই জন্য আমাকে প্রাইমারি স্কুল থেকে এভাবে আসতে হবে। আর সময়ে মানুষ এই খাদ্য নিরাপত্তা, এই যে আজকে ইমপ্রুভমেন্ট, তো এটাই আপনি যে এইভাবে কল করেছেন, দিস ইটসেলফ ইজ এ সিগন্যাল যে বাংলাদেশের মানুষ কিন্তু এই খাদ্য নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। তা না হলে আপনি এত এবার একটা সেমিনার আয়োজন করছেন কেন? কাজে আমরা কিন্তু অ্যাওয়্যার হচ্ছি, যেই জোরে বা যেই প্রত্যয় নিয়ে সেটা করা উচিত সেটা হচ্ছে না, সেজন্য আমাদের প্রবলেমটা। কাজে আমি মনে করি যে একদিকে শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই খাদ্য নিরাপত্তা কনসেপ্টটাকে ভালো করে ইনগ্রেইন করতে হবে, ছেলে মেয়েদের মগজে ঢুকিয়ে দিতে হবে, আর বিভিন্ন অ্যাক্টর যারা আছে তাদেরকে আপনার হুইপিং করতে হবে, তাদেরকে সবসময় আপনার কঠোর আইনের মধ্যে রাখতে হবে। এটা খুব থ্যাংক ইউ বায়েজ ভাই, আসলে আপনি খুবই সুন্দর করে, এবং আমাদের আজকের আলোচনাটার পরিসমাপ্তি আপনার এই শেষের কথাগুলোর মধ্যে রয়ে গেছে আসলে যে কি করতে হবে। আমি শুধু মানে এখন একটু শেষ করব, একটা 1 মিনিট হয়ে গেছে। তো আমাদের অনেক পাশে যারা আছেন, আমার পাশে বলতে আমি আমার ডাইন পাশে দেখি, তো আমার যারা সঙ্গে যারা আছেন তাদের কমেন্ট গুলা দেখি আর কি। তো এই আমাদের ইকবাল ভাই কবিতা আকারে লেখেন সব সময়। ইকবাল বলছে, কোমল পানীয় ধূমপান কর্পোরেট বাণিজ্য রোধকরণ, কোথায় গেল কবিতাটা, কর্পোরেট বাণিজ্য রোধকরণ করেছেন কোন রাজ্যে? মানে এই ধরনের মানে জিনিসটা, এগুলো সবকিছুই আসলে মনোজগতের ভিতরেই ব্যাপারটা আসছে। আর নেলুফার তাসনিম কোথায় গেল আমার বিয়ে, কি হলো? আমি পরিবারকে এখন ধরে যদি আপনার কি হারাই ফেলছেন? আমরা ইয়ে হারাই ফেলছি ভাই, কি কারণে? কমেন্টস উইং নাকি বলো ওটাকে, প্রিমিয়ার আসছে না, নেলুফার তাসনিম যেটা বলেছেন, আমি নেলুফার তাসনিম যেটা বলেছেন, পরিবারকে একক ধরে যদি আমরা শিশুদের মনোজগতের পরিবর্তন আনতে চাই, তাহলে একসাথে বাবা মা আর শিক্ষকের মনোজগতের পরিবর্তন আগে আনা দরকার। খুবই বাস্তবসম্মত কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা আসলে, কারণ আমরা এখন শুধু ছাত্রদের বলছি, কিন্তু ছাত্রদেরকে শিখাবে শিক্ষক এবং বাবা মা। ওই সময় যে ফাউন্ডেশনের কথা বায়েজ ভাই বলতেছেন, ভিতটা গড়ে দিতে হবে, তখনই আসলেই তাই। ইভেন স্কুলে যাওয়ার আগে থেকেই তো আসলে ভিতটা শুরু হয়ে যায়। তো বাবা মা এবং শিক্ষক সবাইকে আসলে একইভাবে শিক্ষিত করতে হবে। আমার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথা যেটা বলছি, যে আমার টিচার্স ট্রেনিং, বাবা মা এবং সবাইকে সবার ভিতরেই আসলে এই জিনিসটা আনতে হবে। এটা তাহলেই যে আমাদের মানে আসলেই হবে। আমাদের সালাউদ্দিন সাহেব অনেক সুন্দর করে আরো গ্রাফিক্স বুঝাই দিয়েছেন আমাদেরকে, যে কি করে আসলে স্টেপ বাই স্টেপ কোথায় যায়, আমরা সবটাই বুঝতে পারতেছি। তো আমরা আসলে যাই শেষ করি, আমরা আরো হয়তো 2টা পর্ব করে আমাদের শেষ করব। আমাদের পলিসি মেকাররা আমাদের জন্য অপেক্ষা করতেছেন যে আমরা কবে ওনাদেরকে ডাকবো, শেষ করার জন্য আমরা একটু, জাহিদ ভাই আপনার কাছে কি 1 মিনিটের মধ্যে কিছু বলার আছে কিনা? এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানেই করি না কেন, পারিপার্শ্বিকতা একটা বড় জিনিস। আমরা ধরেন যে বিদ্যালয়ে আমাদেরকে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, যে আমরা বিদ্যালয়ে এটা পড়াচ্ছি, ছাত্রদের অনুশীলন করাচ্ছি,
বাবা মা এটা সমস্ত ইয়ে করছে, কিন্তু বিদ্যালয়ের গেটের ঠিক বাইরে ওই চটপটি চচ্চড়ি পুরপুরি এই ওই হ্যান ত্যান এগুলো একটি নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে এবং কেউ কিছু বলছে না, সবাই এটা দেখছে আর ইয়ে করছে। তো ফার্স্ট ইমপ্রেশন বাচ্চাদের মধ্যে যেটা হবে যে আসলে ক্লাসে যেটা পড়ায় ওটা পড়ার জন্য, হ্যাঁ, বাস্তব জীবনটা আসলে ভিন্ন। আমাদেরকে আমরা যখন শুরু করব তখন পারিপার্শ্বিক অবস্থাটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে এটা যে সঠিক এটি যেন ধাপে ধাপে প্রতিটি পর্যায়ে, সে বাড়ি থেকে বিদ্যালয়, বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে বিদ্যালয়ের চারিপাশে যে পরিবেশ বিরাজ করে সেখানেও আমি যা পড়াচ্ছি তার বৈপরীত্য কোনো কিছু সে দেখতে পাচ্ছি কিনা, এবং সেগুলো থেকে যারা করছে এগুলো তাদেরকে বিরত রাখা হয় কিনা। যদি এই অনুশীলনের মধ্যে না যাই আমরা, তাহলে পরে আসলে আমরা যদি এটা একেবারে মানে বিদ্যালয়ের প্রথম পর্যায়ে দেই এটা হবে, হ্যাঁ, এই বরং এটি এমন একটি ধারণা ওই বাচ্চাদের মধ্যে দিবে যে আসলে পড়ার জন্য পড়া, আরে ভাই কাজ যেটা সেটা সেটা সে যেভাবে করতে হয় সেভাবে করতে। কাজেই একটি আইডিয়াল পরিবেশ তৈরি করতে হলে পরে আমাদেরকে হোলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে। আপনি আবার যেটা বলছিলেন যে কোনটা আগে, শিক্ষা আগে না আইন প্রয়োগ আগে, আসলে ব্যাপার হচ্ছে যে এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার। শিক্ষার যেমন গুরুত্ব আছে, আইন প্রয়োগের তেমনি গুরুত্ব আছে। আইন ওই বাস্তবধর্মী আইনের যেমন প্রয়োজন, জীবন ধর্মী শিক্ষাও তেমনি। এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে আমরা চিন্তা করতে হবে, অবশ্যই সমাধান একটা। প্রফেসর নজরুল ইসলাম, 1 মিনিট, আপনি কাইন্ডলি একটু আপনার মাইক্রোফোনটা অন করে নিতে হবে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা পিকচারটা পেয়েছি আর কি। আমি শুধু একটা জিনিস যেটা আমি বলতে চাই, আমার মনে হয় যে আমরা যদি ইতিহাস দেখি, ঐতিহ্যগত ভাবে আমাদের যে বিভিন্ন ধরনের খনার বচন এই ধরনের যে অনেক মানে আমাদের যে ফুড কালচারের যে প্র্যাকটিসটা, মানে আমাদের ইতিহাসে কালচারে যেটা হয়েছে, এটা কিন্তু বহুত আমার যেটা ধারণা আর কি, অনেক ট্রায়াল এন্ড এররের মাধ্যমেই আমাদের এই যে স্পাইস টাইস দিয়ে ইত্যাদি আমাদের এনভায়রনমেন্টে শুট করার জন্য এই ধরনের জিনিসটা তৈরি হয়েছে আর কি। এই জিনিসগুলোকে রিকালেক্ট করা দরকার বলে আমার মনে হয়, এবং সেটাকেও সেই যে আগে প্রিজার্ভেশন দিয়ে শুরু করে সেইটাও আগের যে খাদ্যগুলো ছিল, যেভাবে আমাদেরকে যে ধরনের খাদ্যগুলো খেতাম, যেটা আমাদের প্রফেসর বায়েস যেটা বলেছেন যে আমরা যে শাক সবজি ফলমূল গ্রামে গঞ্জে যেগুলো হয় আর কি, কচু পাতা লতা পাতা ইত্যাদি যেগুলো খাই আর কি, এগুলোর মেডিসিনাল ভ্যালু, পুষ্টিকর অনেক কিছু আছে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। বায়েস ভাই, আপনার মানে সর্বশেষ আর 1-2 মিনিট। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে ওইটার সাথে একটা লিঙ্কেজ হতে পারে আর কি। নজরুল, আমরা বায়েস বলতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি তো আবার আপনাকে ধন্যবাদ দিই যে আমার মতো একজন নভিসকে আপনি এটাতে দাও দিচ্ছেন। আই এম নট অ্যান এক্সপার্ট, কিন্তু আমি মনে করি যে এই যে সচেতনতা, এই যে দিস ইজ দ্য সাইন অ্যাকচুয়ালি যে উই আর কনসার্নড অ্যাবাউট দি আমি মনে করি এই প্রাইমারিতে অবশ্যই সব স্কুল কলেজে বাধ্যতামূলক একটা থাকা উচিত। হ্যাঁ, তারপর আপনার সরকারের কঠোর আইন এবং তদারকি ছাড়া আপনার খাদ্য নিরাপত্তা সম্ভব না। অনেক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আজকে সময়ের শেষ প্রান্তে, বরঞ্চ 1 ঘন্টা থাকার কথা, আর একটু বেশি চলে আসছি। আমরা প্রত্যেকদিন এটা প্রায় আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। যাই হোক আর কি, আজকের আলোচনাটা আমাদের যে আগের যে সিরিজের 4টা গেছে তার সাথে আজকেরটা যদি যোগ করি, তাহলে আসলে আজকেরটা একটা বৃহৎ পিকচার আসলে ড্র করেছে, একটা বড় রকমের ছবি এঁকে দিয়েছে আমাদের এই যে আজকের আলোচ্য বিষয়টার উপরে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, শিক্ষা নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে যে আমরা এটুকু আলোচনা করেছি যে শুধু আমাদের একটা হলো যে প্রাইমারি স্কুলে শুরু করতে হবে, সেই সাথে একটু শেষের দিকে সে আলোপ হয়েছে শুধু শিক্ষার সাথে যারা জড়িত আছে, বাবা মা, এবং ওই ফাউন্ডেশনটা যখন ভিত্তিটা তৈরি হয় একজন মানুষের মধ্যে দায়িত্ববোধের এবং শিক্ষার সবকিছু, সেই সাথে বাবা মা, শিক্ষক মন্ডলী, তাদেরকে আসলে শিক্ষিত করতে হবে, এবং সেই সাথে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের কথা, মানুষকে সবাইকে জানানোর কথাও বলা হয়েছে যে আমরা সাইমultaneously একটা হোলিস্টিক মেথডে উপায়ে আমরা একদিকে শিক্ষা যে কারিকুলামে পরিবর্তন আনবো, কারণ শিক্ষা দেওয়ার পদ্ধতিতে, এবং যাতে বই একটা লেখা আর কাজের মধ্যে আর একটা না হয়, সেই জায়গাটা ওই শিক্ষার ভিতরে সেই পরিবর্তনটা আমরা আনবো, এবং সেই সাথে আমরা বাকি যারা আছে সমাজের তাদের অ্যাওয়ারনেস তৈরি করব।
ইনক্লুডিং পলিসি মেকার পর্যন্ত, তাদের ভিতরেও এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে। তার জন্য বিভিন্ন পদ্ধতি আবার ব্যবহার করা যেতে পারে। আর সর্বোপরি আরেকটা যেটা বারবারই বলা হচ্ছে যে সমাজের জাতির নেতা হিসেবে, নেতৃত্ব হিসেবে সরকারের একটা ভূমিকা রয়েছে সবসময়। একটা জাতি কোন দিকে চলবে কোন দিকে চলবে না সেটার জন্য তার মরালিটি, তার দায়িত্ববোধ, তার সবকিছুই আসলে খালি অর্থনৈতিক উন্নয়ন নয়, সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে পরিবারের যেরকম বাবা মা, জাতির জন্য হলো সরকার। তাহলে সরকারের এই দায়িত্বটা বড় রকমের একটা দায়িত্ব থাকছে, এবং সেই সরকার আসলে যেরকম নেপালে আমরা শুনেছি যে না, ভুটানে কোন রকমের পেস্টিসাইড ব্যবহার হয় না, সরকারের ওখানে একটা বড় ভূমিকা পালন করে। পেস্টিসাইড ব্যবহারই না, ধূমপান করা যায় না শুনেছি আমি। এই যে জিনিসগুলা আমাদের সরকারের দায়িত্ব রয়েছে, এবং সেইটার জন্য তার আইন, শুধু আইন থাকলে হবে না, আইনের অভাব নাই বলেছেন, ইমপ্লিমেন্টেশন দরকার এবং মনিটরিং ব্যবস্থা থাকা দরকার সরকারের, যে আইন প্রতিপালিত হচ্ছে কিনা এবং সেইটা কি করে মানে প্রতিপালিত না হলে পরে কি করতে হবে, কিভাবে সেটা এনফোর্স করতে হবে। এবং তার জন্য আসলে এই যে আইন করতে গেলেও আবার সেই শিক্ষার কথাটাই চলে আসছে। তার জন্য সেই আইনগুলোর সম্বন্ধে মানুষকে শিক্ষা দিতে হবে, কারণ এটা একটা সরকারি, কিন্তু সরকারি আমি এটাকে সমাজের সামাজিক মূল্যবোধের সঙ্গে আসলে একত্রে মিলাইতে চাই, যে এটা সমাজ বলতে সামাজিক মূল্যবোধ এবং আমাদের যে সংস্কৃতি সবকিছুর ধারক বাহক আমরা সবাই, এবং আমাদের সেই প্রত্যেকের অ্যাক্টিভিটি আসলে সেটা পরিবর্তন করতেছে। এবং সেই জায়গাটায় আমাদের সরকারের এবং আমাদের যারা সমাজের যারা চিন্তাবিদ, আপনারা নিজেরাও সেইভাবে আমাদের সবার দায়িত্ব রয়ে গেছে কি করে আমরা কোথায় দিয়ে আমরা শুরু করব, কি করে পরিবর্তনটা আনবো। পরিবর্তনটা অবশ্যই দরকার, যে কারণ যে এই যে পিকনিক করতে গিয়ে ডিমের ছিলকা ফেলতেছি, ওটা তো আমার দায়িত্ব না, পরিষ্কার করার লোকই তো আছে করবে। যাতে এই জায়গা থেকে আমরা সরে আসতে পারি, আমার প্রত্যেকের দায়িত্ববোধ, মনোজগতের ভিতর পরিবর্তন যাতে আসে। তাহলে আইনের দ্বারা গোটা খাইলে আমি চেঞ্জ করব তা নয়, আমি আমার যে দায়িত্বটা আছে, শুধু দায়িত্বটা শুধু আমার নিজের জন্য নয়, সমাজের প্রতি আমার যে দায়িত্ব, সমাজের কল্যাণের প্রতি আমার যে দায়িত্ব, ওয়েলবিং এর প্রতি যে দায়িত্ব, সেই যে আমার দায়িত্ববোধটা তৈরি করা, তার জন্য যাতে আমার আচরণের পরিবর্তন হয় এবং সচেতন ভাবে যাতে আমি আমার আচরণের পরিবর্তন করি, এবং সেই আচরণ পরিবর্তনটা যাতে স্থায়ী হয়। এবং তার জন্য আমাদের শিক্ষাটার কোনো শেষ নেই। এবং আজকে আপনারা পরিষ্কার করে বলেছেন কোথা থেকে শুরু করতে হবে। আমরা ইনশাল্লাহ আমাদের পলিসি মেকারদের সঙ্গে যাতে যখন কথা বলবো আপনাদের এই কথাগুলো তুলে ধরবো। প্রফেসর বায়েজ, আমি জানি আপনি একটা কাজের ভিতরে ছিলেন, তার ভিতরেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ডক্টর নজরুল ইসলাম, আপনার আমাদেরকে সময় দিয়েছেন, এবং টিম জাহিদ আমাদের অবশ্যই সবসময় আপনারা সঙ্গেই আছেন। আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ, বিশেষ করে বায়েজ ভাইকে ধন্যবাদ। আর বায়েজ ভাই যারা জানেন না তারা উনি সুন্দর করে লেখেন, এবং বিশেষ করে ফেসবুকে যারা থাকেন ওনার পড়বেন ওনার লেখাগুলা। একটা সিরিজ করেন উনি, স্ত্রীর সঙ্গে কথোপকথন দিয়ে, একটা নাম আছে, কিন্তু একটা স্ত্রীর সঙ্গে কথোপকথন দিয়ে উনি অর্থনীতি শেখান, সমাজের বিভিন্ন সমস্যাগুলা সমাধানের কথা ছিলেন। আশা করি আমাদের এইটা নিয়েও আপনার লেখা আমরা পাবো খুব দ্রুতই সেটা দিয়ে, এবং তাতে করে আমাদের মনোজগতের কিছুটা হলেও পরিবর্তন আসবে বলে আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা সাথে থাকেন। দেশের আমি জানি যে আমাদের দেশ বিদেশ বিভিন্ন মহাদেশ থেকে আমাদের সঙ্গে থাকছেন, কানাডা থেকে থাকে, আমেরিকা থেকে থাকছেন, ভারত থেকে একজন যুক্ত হয়েছেন আমি জানি। এই সব কিছু সবাইকেই আপনারা সবাই মিলে যে আমাদের এই আলোচনাটাকে একটা মানে মূল্যবান করে তুলছেন সমাজের জন্য, সেটাই আসলে প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ। আরেকবার ধন্যবাদ সবাইকে, আরেকবার আপনাদেরকে পাবো বলে আশা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।